আমরা আজকে পদার্থবিজ্ঞানের স্থির তড়িৎ পড়ছিলাম। স্থির তড়িতের আজকে লেকচার নাম্বার 7। গত ক্লাসে আমি অ্যাকচুয়ালি ধারক শুরু করছিলাম। সো ধারকের শুরু করার পরে ধারক পড়াচ্ছিলাম আমি, এবং গোলাকার ধারক নিয়ে গত ক্লাসে আমরা পড়ালেখা করছিলাম। আমার আজকে গত ক্লাসের শেষ দিকে আমি সমান্তরাল পাত হলে, দুইটা সমান্তরাল পাত থাকলে সমান্তরাল পাত ধারক কিভাবে কাজ করে সেই জিনিসটার জাস্ট একটু শুরু করছিলাম, যে সমান্তরাল পাত ধারক কিভাবে চার্জিত হয়, কিভাবে এখানে এনার্জিটা স্টোর থাকবে, সেটা আমি আপনাদেরকে জাস্ট একটা ধারণা দিছিলাম। আজকে আমরা যেটা করব, আজকে আমাদের একেবারে সমান্তরাল পাত ধারকের যত ধরনের সমস্যা তৈরি করা সম্ভব সেটা আমরা করব। সো চলেন আমরা শুরু করি। সমান্তরাল পাত ধারকের ধারকত্ব, বিভব, এই জিনিসপত্রগুলো কিভাবে সেট করতে হয় সেটা দেখি। সো আমরা শুরু করব আজকে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব দিয়ে। সুতরাং আমরা আজকে যেটা পড়ব সেটা হচ্ছে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। সমান্তরাল আমরা শুরু করছি সমান্তরাল পাত ধারক দিয়ে। সমান্তরাল পাত ধারক। এখন সমান্তরাল পাত ধারকে আমার দুইটা সমান্তরাল পাত থাকে। দুইটা পাত থাকে, ধরেন এটা একটা পাত, এটা আর একটা পাত। দুইটা পাতেরই ক্ষেত্রফল এ। তাহলে পাত দুইটির ক্ষেত্রফল এ, এবং প্রতি পাতে জমা হওয়া চার্জ কিউ। দেখেন, গতদিন আমি আপনাদেরকে একটা জিনিস খুব সুন্দর মতো বুঝাইছি, যে একটা সমান্তরাল পাত ধারকের দুইটা পাতে আমার ভিন্ন ভিন্ন পরিমাণ চার্জ জমা হওয়া কোনোভাবেই সম্ভব না। একই পরিমাণ চার্জ উভয় পাতে জমা হবে। তাহলে একই পরিমাণ চার্জ উভয় পাতে জমা হবে। তাহলে উভয় পাতে যদি একই পরিমাণ চার্জ জমা হয়ে থাকে, আমার সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল করেন, এ ক্ষেত্রফলে কিউ পরিমাণ চার্জ জমা হয়ে আছে। তাহলে এটাকে বলা হয় চার্জের তলমাত্রিক ঘনত্ব। চার্জের তলমাত্রিক ঘনত্ব সিগমা দ্বারা প্রকাশ করা হয়, সিগমা ইকুয়ালস টু কিউ বাই এ। সো যে কোনো তলে টোটাল যে চার্জ আছে, এই চার্জটাকে আমি যদি ক্ষেত্রফল দ্বারা ভাগ করি, যেটা পাবো তাকে বলা হয় চার্জের তলমাত্রিক ঘনত্ব। প্রকাশ করা হয় কি দ্বারা? সিগমা দ্বারা, এবং সিগমা সমান কিউ বাই এ হবে। এখন এই যে আমার দুইটা পাতে আমি চার্জ যখন জমা করতেছি, ধরেন উপরের পাতে ধনাত্মক চার্জ জমা হয়েছে, নিচের পাতে ঋণাত্মক চার্জ জমা হয়েছে। তাহলে উপরের পাত থেকে বলরেখা বের হয়ে নিচের পাতে বলরেখাগুলো আসতেছে। এই যে বলরেখাগুলো আসলো, বলরেখা আসার কারণে ভিতরে একটা প্রাবল্য তৈরি হলো। ধরলাম ভিতরে যে প্রাবল্য তৈরি হলো সেটা হচ্ছে ই। এবং আমার এই যে পাতদ্বয়ের মাঝখানের যে মাধ্যম, এটা শূন্য মাধ্যম। তাহলে শূন্য মাধ্যম হলে শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা কত? এপসাইলন জিরো। আমার পাতদ্বয়ের মাঝখানে শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা কত? এপসাইলন জিরো। এবং এখানে যদি শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা হয় এপসাইলন জিরো, সেক্ষেত্রে এইখানে যে প্রাবল্য ই হবে, প্রাবল্য ই ইকুয়ালস টু সিগমা ডিভাইডেড বাই এপসাইলন জিরো। কিভাবে আসলো এটা? এটা কিভাবে আসলো সেটা আমরা যখন গাউসের সূত্র পড়ব, গাউসের সূত্রে এটা ডিটেলস প্রতিপাদন আমরা করব এই চ্যাপ্টারেই। একেবারে শেষ দিকে যে আমি আপনাদেরকে গাউসের সূত্র পড়াবো। সো রিমাইন্ডেড, আপনাদের আমি কিভাবে প্রাবল্য ই সমান সিগমা বাই এপসাইলন জিরো আসছে সেটার সম্পূর্ণ প্রতিপাদন পড়াবো। কখন পড়াবো? গাউসের সূত্র পড়ার সময়। আপাতত মাথায় রাখেন, দুইটা সমান্তরাল পাতে যদি আমি সমান পরিমাণ চার্জ কিউ রাখি, এখানে কিউ পরিমাণ চার্জ রাখছি দুইটা পাতেই,
সমান পরিমাণ চার্জ যদি থাকে, ক্ষেত্রফল যদি এ হয়, তাহলে আমার যে প্রাবল্য ই সমান হচ্ছে সিগমা বাই অ্যাপসিলন জিরো, যেখানে সিগমা হচ্ছে চার্জের তলমাত্রিক ঘনত্ব। এইবার পাত দ্বয়ের মাঝখানে অবশ্যই একটা দূরত্ব আছে, দুইটা পাত একটা দূরত্ব দ্বারা সেপারেটেড, তাহলে পাত দ্বয়ের মাঝখানের যে দূরত্ব সেই মধ্যবর্তী দূরত্বটা যদি ডি হয়, দেখেন পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ডি হলে পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ডি হলে বিভব ভি সমান ইডি। এইটা আমি আপনাদের বিভব এবং প্রাবল্যের পারস্পরিক রূপান্তর যখন পড়াইছি তখন ওখানে দেখাইছি যে বিভব ভি সমান ই ইন্টু ডি। আগের ক্লাসগুলো করে থাকলে অবশ্যই এটা এখন জানেন আপনারা। এখন দেখেন ভি সমান ইডি যদি হয়, ভি ইকুয়ালস টু ইডি, ই সমান কি সিগমা বাই অ্যাপসিলন জিরো ইন্টু ডি। আবার সিগমা সমান কি কিউ ডিভাইডেড বাই এ অ্যাপসিলন জিরো ইন্টু ডি। এখন আমার দরকার হচ্ছে এইখানে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব সি ক্যালকুলেট করা। তাহলে ধারকত্ব সি ইকুয়ালস টু, সি এর সংজ্ঞা কি ছিল একটু গত ক্লাসের জিনিসপত্র আমরা খেয়াল করি। ধারকের ধারকত্বের সংজ্ঞা কি দিছিলাম, একক বিভব পার্থক্য বাড়াতে যে পরিমাণ চার্জ দরকার হয় সেটাকে আমরা কি বলছিলাম, ধারকত্ব। তাহলে সি ইকুয়ালস টু কিউ বাই ভি। এখন আমরা যদি কিউ বাই ভি করি, এখানে কিউ ডিভাইডেড বাই যে ভিটা পেয়েছি, ভি সমান কিউ এ অ্যাপসিলন জিরো ডিভাইডেড বাই ডি। তাহলে আমার এখানে এ অ্যাপসিলন জিরো উপরে চলে যাবে, নিচে আসবে ডি। তাহলে যদি আমরা শূন্য মাধ্যমে সমান্তরাল পাত ধারক রাখি, সেক্ষেত্রে ধারকত্ব সি সমান এ অ্যাপসিলন জিরো ডিভাইডেড বাই ডি। এটা কোন মাধ্যমে, শূন্য মাধ্যমে। তাহলে আমাদের সমান্তরাল পাত ধারকের ধারকত্ব হচ্ছে এ অ্যাপসিলন জিরো বাই ডি, কোন মাধ্যমে, শূন্য মাধ্যমে। ওকে, এখন আমরা এই যে সমান্তরাল পাত ধারক কিভাবে চার্জিত হয় এটা গত ক্লাসে শিখে ফেলছি। আজকে আমি আপনাদেরকে বেশ কিছু জিনিসপত্র পড়াবো, সব কিছুই সমান্তরাল পাত ধারক নিয়ে। আজকে সমান্তরাল পাত ধারকের মোটামুটি আমাদের সিলেবাসে এবং আপ টু বুয়েট অ্যাডমিশন টেস্ট যা লাগবে সব আমি আপনাদেরকে দেখায় দিব যে সমান্তরাল পাত ধারকের এই জিনিসপত্রগুলো লাগে। এখন একটা জিনিস মাথায় রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন যদি আপনারা দেখতে যান, এই চ্যাপ্টার থেকে, স্থির তড়িৎ চ্যাপ্টার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসছে ধারক থেকে, সো স্পেশালি সমান্তরাল পাত ধারক থেকে। সুতরাং এই সেগমেন্টটুকু আমি যখন পড়াচ্ছি একটু মনোযোগের সহিত পড়বেন সবাই। এখন দেখেন আমার ধারক আমি যখন তৈরি করতেছি, একটা সমান্তরাল পাত ধারক তৈরি করলাম। এবার ধারকটাকে এইভাবে আঁকি, মাঝখানে যদি শূন্য মিডিয়াম থাকে, মানে বায়ু বা শূন্য মিডিয়াম, ভিতরে কিছু নাই অথবা ভিতরে বায়ু আছে, এটা যদি হয়, ভিতরে যদি কিছু না থাকে, বায়ু বা শূন্য মাধ্যম থাকে, তাহলে আমার শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা কত, অ্যাপসিলন জিরো। শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা যদি অ্যাপসিলন জিরো হয়ে থাকে, সেক্ষেত্রে আমার এইখানে দুইটা পাতের প্রত্যেকের ক্ষেত্রফল এ। আমার বাম পাশের পাতে যদি ধনাত্মক চার্জ জমা হয়, ডান পাশের পাতে সমান পরিমাণ ঋণাত্মক চার্জ জমা হবে। তাহলে বলরেখা বাম পাশের পাত থেকে ডান পাশের পাতে যাবে, এইভাবে বলরেখাগুলো যাবে, তড়িৎ বলরেখা। তাহলে এখানেও কিউ চার্জ, এখানেও কিউ পরিমাণ চার্জ। ধারকত্ব সি সমান এ অ্যাপসিলন জিরো ডিভাইডেড বাই ডি। এখন এটাকে আমরা সি জিরো বলতেছি যে মাঝখানে যদি শূন্য মাধ্যম থাকে। এখন আমার শূন্য মাধ্যম না থেকে অন্য কোনো মাধ্যম আমরা রাখতে পারি। ধরেন একটা ধারক তৈরি করলাম, এই ধারকে যে দুইটা পাত আছে, পাত দুইটার মাঝখানে আমি ভিন্ন একটা পদার্থ বসিয়ে দিলাম, শূন্য না রেখে অন্য একটা কোনো পদার্থ বসায় দিলাম ভিতরে। তাহলে এই যে পদার্থটা, এই পদার্থের তড়িৎ মাধ্যমাঙ্ক বা এই পদার্থের ডাইইলেকট্রিক ধ্রুবক যদি অ্যাপসিলন আর হয়, অ্যাপসিলন আর বা কে, কে
পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট একটা মাধ্যম যদি ভিতরে আমরা প্রবেশ করিয়ে দেই, এইখানে যে অ্যাপসাইলনটা পাবো, অ্যাপসাইলন ইকুয়ালস টু অ্যাপসাইলন আর ইন্টু অ্যাপসাইলন জিরো অথবা কে অ্যাপসাইলন জিরো। গত ক্লাসটা একটু দেখবেন আপনারা, ওইখানে আমি পরাবৈদ্যুতিক ধ্রুবক বা হচ্ছে অ্যাপসাইলন আর বা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে এই জিনিসগুলো পড়াইছি। তাহলে অ্যাপসাইলন সমান কে অ্যাপসাইলন জিরো। এখান থেকে এই ধারকের ধারকত্ব সি হয়ে যাবে এ অ্যাপসাইলন ডিভাইডেড বাই ডি। এখন অ্যাপসাইলন সমান কি কে অ্যাপসাইলন জিরো ডিভাইডেড বাই ডি, কিন্তু এ অ্যাপসাইলন জিরো বাই ডি হচ্ছে সি জিরো, তাহলে কে সি জিরো। আবারও তাহলে দেখেন সি বাই সি জিরো সমান আমরা কি পাচ্ছি, কে পাচ্ছি। সুতরাং আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে একটা ধারক, এই ধারকের পাদদ্বয়ের ক্ষেত্রফল চেঞ্জ করা যাবে না, পাদদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব চেঞ্জ করা যাবে না, কিভাবে ধারকের ধারকত্ব চেঞ্জ করা যাবে? খুব সহজ সরল অ্যান্সার হচ্ছে, যদি আমরা কোনো একটা ধারকের যে পাদ দুইটা আছে, পাদ দুয়ের মাঝখানে যে বস্তুটা আমরা রাখতেছি, ওই বস্তুটা যদি আমার বায়ু না হয়ে অন্য কোনো বস্তু হয়, সেক্ষেত্রেই আমার অ্যাকচুয়ালি ধারকত্বটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের এখানে ধারকের ধারকত্ব সমান্তরাল পাদ ধারকের জন্য কিরকম হয় সেটা আমরা দেখতেছি। ওকে, এখন আমরা একটু আগাই। দুইটা সমান্তরাল পাদ ধারক যদি সিরিজে আসে বা প্যারালালি আসে তখন কি হবে, তাহলে আমরা সেটা দেখি। প্রথমে আমরা দেখব সিরিজ বা শ্রেণী সংযোগে যদি থাকে তুল্য ধারকত্ব। সো আমরা এখন প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে শ্রেণী সংযোগ, সিরিজ কানেকশন। আমি ধারককে শ্রেণীতে সংযুক্ত করব, ধরেন দুইটা তিনটা চারটা যে কয়টা ইচ্ছা ধারককে আপনারা শ্রেণীতে সংযুক্ত করতে পারেন। তাহলে শ্রেণীতে যদি আমরা সংযুক্ত করি কয়েকটা ধারককে, প্রথম ধারকটা ধরেন এটা, তারপরে আরেকটা ধারক আছে, আমরা আপাতত শুরুতে দুইটা ধারক দিয়ে কাজ শুরু করি, দুইটা ধারক দিয়ে কাজ শুরু করি। দেখেন, আমি আপনাদের শ্রেণী এবং সমান্তরাল সংযোগ পড়াচ্ছি একটা কারণে, কনসেপ্টটা আরো ক্লিয়ার করার জন্য। আপনি যখনই এই যে কনসেপ্টগুলো বুঝে যাবেন, ধারকের ম্যাথ তখন আপনার কাছে পানির মতো সহজ বলে মনে হবে ইনশাল্লাহ। সো আমার এখানে একটা ব্যাটারি আছে, কোষ আছে, এই কোষের সাহায্যে দেখেন শ্রেণী সংযোগে কি হবে, একটার পর আরেকটা যদি পরপর যুক্ত থাকে তাহলেই তো সেটা শ্রেণীতে যুক্ত থাকে। সুতরাং এখানে আমার শ্রেণীতে দুইটা ধারক যুক্ত আছে। তাহলে এই দুইটা ধারকের প্রথম যে ধারকটা আছে, এই ধারকের ধারকত্ব বলি সি1, দ্বিতীয় যে ধারকটা আছে এই ধারকের ধারকত্ব বলি সি2। আর বাইরে যে আমি ভোল্টেজ দিচ্ছি এই ভোল্টেজটা হচ্ছে ভি। ঠিক আছে, এখন তুল্য ধারকত্ব কাকে বলে? আমি দুইটা ধারক সরায় তৃতীয় একটা ধারক যদি বসাই, এমনভাবে বসাবো যাতে করে ওই ধারকে যে পরিমাণ চার্জ জমা হওয়ার, একই পরিমাণ চার্জ জমা হবে বা একই পরিমাণ শক্তি সঞ্চিত থাকবে, এই টাইপ যদি সিনারিও তৈরি করা যায় তাহলে তুল্য ধারকত্ব পাওয়া যাবে। সো আমি আবার বলতেছি আপনাদেরকে কথাটা, দুইটা ধারক আছে, আমি দুইটা ধারককে সরাবো, সরায় একটা মাত্র ধারক রাখবো। যদি দুইটা ধারককে সরিয়ে আমি একটা মাত্র ধারক রাখি, ধরেন আমি দুইটা ধারককে সরিয়ে একটা মাত্র ধারক রাখলাম, এখানে হচ্ছে ভোল্টেজ ভি রয়ে গেছে, কোর্স চেঞ্জ করি নাই, আমি শুধু দুইটা ধারককে সরিয়ে একটা ধারক সিএস বসাইছি। এখন এই যে ধারকটা সিএস বসানোর পরে সিএস এর দুই প্রান্তে বিভব কত আছে, ভি আছে। এখন একটা জিনিস খেয়াল করেন, যদি আমার শ্রেণীতে সংযুক্ত থাকে, শ্রেণীতে সংযুক্ত থাকলে দুইজনের ভোল্টেজ মিলে কি বাহ্যিক ভোল্টেজ হবে না? দেখেন এইখানকার যে ভোল্টেজটা সেটা যদি ভি1 হয়, এখানকার ভোল্টেজটা যদি ভি2 হয়, ভি1 আর ভি2 যোগ করে আমি কি পাবো, ভি ইকুয়ালস টু ভি1 প্লাস ভি2 পাবো। এইবার ভি1 ভি2 কত সেটা একটু দেখি, খেয়াল করেন এইখানে এই যে ধনাত্মক আর এটা ঋণাত্মক, কোষের ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত। আমার প্রথমেই শুরুতে প্রথম ধারকের যে বাম পাশের পার্টটা, এই পার্টটার শুরুতে কি ছিল, চার্জ নিউট্রাল। যতক্ষণ কোষটা আমরা না লাগাইছি, কোষ যতক্ষণ লাগানো হয় নাই ততক্ষণ পর্যন্ত ধারক দুইটা কিন্তু কোনো চার্জ সঞ্চয় করে নাই। বাইরে থেকে যখনই কোষ আনা হয়েছে তখনই এই যে কোষের যে ধনাত্মক ভোল্টেজটা, ধনাত্মক প্রান্তটা,
এই ধনাত্মক ভোল্টেজটা কি করবে, বাম পাশের ধারকের এই বাম পাশের পাত থেকে ইলেকট্রন টেনে নিয়ে আসবে, কারণ ধনাত্মক ভোল্টেজের ইলেকট্রনের প্রতি একটা আসক্তি আছে। এখন এইখান থেকে যদি কিছু ইলেকট্রন বের হয়ে যায়, কিভাবে চার্জিত হবে, পজিটিভলি চার্জিত হবে। তাহলে যে পরিমাণ ইলেকট্রন বের হলো ওই সমপরিমাণ ইলেকট্রনই কিন্তু আমার এই যে ডান পাশের পাতে যে প্রবেশ করবে, কারণ ব্যাটারি কি করে না, এক্সট্রা ইলেকট্রন জমা করে রাখে না। ব্যাটারি ইলেকট্রনটাকে কি করে, ইএমএফ বা তড়িৎচালক শক্তি প্রদান করে। সুতরাং আমার প্রথম ধারকের বাম পাশের পাত থেকে ইলেকট্রন বের হয়ে দ্বিতীয় ধারকের ডান পাশের পাতে প্রবেশ করবে। তাহলে এখন একটা জিনিস খেয়াল করি, এইবার মাঝখানে ভিতরে কি হবে, এইখানে যেহেতু ধনাত্মক চার্জ আছে, এই ধনাত্মক চার্জটা তার ইলেকট্রনের প্রতি আসক্তি আছে। এখন ভিতরে ধারকের যে পাতদ্বয়, এই পাতদ্বয়ের ভিতরটা কিন্তু অন্তরক পদার্থ, তার মানে ভিতরে কোনো ইলেকট্রন পরিবহন হবে না। গতদিন এটা ভালো মতো বলছি, আজকে আবারও বলতেছি, ধারকের পাতদ্বয়ের ভিতরে কোনো রকম ইলেকট্রনের ফ্লো হয় না। ধারক কাজ করে আবেশ প্রক্রিয়ায়, কোনো রকম কন্ট্যাক্ট বা সংস্পর্শ ছাড়া ধারক কাজ করে। তাহলে বাম পাশের যে পাতটা আছে, এই পাতের ধনাত্মক চার্জগুলা ইলেকট্রন এই পাত থেকে টেনে বের করবে। তাহলে এই পাত থেকে ইলেকট্রনগুলোকে টেনে বের করে নিয়ে আসবে, ইলেকট্রনগুলো বের হয়ে আসলো। যখনই এখান থেকে ইলেকট্রন বের হয়ে আসবে, এইটা ঋণাত্মক চার্জে চার্জিত হবে এবং এইটা ধনাত্মক চার্জে চার্জিত হবে। তাহলে দেখেন সেম অ্যামাউন্টের চার্জ কিউ বামের পাতেও সংরক্ষিত আছে, ডানের পাতেও সংরক্ষিত আছে। তার মানে সিরিজ সংযোগের সবচেয়ে বড় বৈশিষ্ট্যটা কি, সিরিজ বা শ্রেণীতে যুক্ত করা হলে, সিরিজ বা শ্রেণীতে যুক্ত করা হলে প্রতিটি ধারকে সমপরিমাণ চার্জ জমা হয়। সো যখনই আমরা শ্রেণীতে যুক্ত করব, প্রত্যেকটা ধারকের সমপরিমাণ চার্জ জমা হবে। তাহলে বামের ধারকেও কিউ পরিমাণ চার্জ জমা হওয়া, ডানের ধারকেও কত, কিউ পরিমাণ চার্জ জমা হওয়া। তাহলে বামের ধারকের জন্য যে ভোল্টেজ V1, ভি সমান এখন কত, ভি সমান হচ্ছে, খেয়াল করেন আমরা সি সমান কিউ বাই ভি পড়ছিলাম, তাহলে ভি সমান কিউ বাই সি। তাহলে ভি সমান যদি কিউ বাই সি হয়, বামের যে পাত এখানে কিউ বাই সি ওয়ান, ডানের পাত এটাও কত, কিউ বাই সি টু। তাহলে এটা হচ্ছে ভোল্টেজ। আর আমি যদি দুইটা ধারককে সরিয়ে একটা মাত্র ধারক বসাই সিএস, যাতে করে এইখানেও সমান পরিমাণ চার্জ স্টোরড হয়, একেবারে হুবহু সেম পরিমাণ চার্জ স্টোরড হয়, কিউ পরিমাণ চার্জ জমা হচ্ছে। তাহলে এই যে ধারকটা আছে, সরিয়ে যে ধারকটা বসালাম, এটাকে বলা হয় তুল্য ধারক। তাহলে শ্রেণী সংযোগে তুল্য ধারক যদি সিএস ধারকত্বের হয়, এখানে দেখেন ভোল্টেজ ভি সমান কত হচ্ছে, এখানে ভোল্টেজ ভি হচ্ছে কিউ বাই সিএস। এখন যেহেতু একই ব্যাটারি আছে, ভি দুইটা সমান, তাহলে কিউ বাই সিএস ইকুয়ালস টু কিউ বাই সি ওয়ান প্লাস কিউ বাই সি টু। সুতরাং 1 বাই সিএস ইকুয়ালস টু 1 বাই সি ওয়ান প্লাস 1 বাই সি টু। এটা হচ্ছে শ্রেণী সংযোগের তুল্য ধারকত্ব। এবার একটু পিছনের জিনিসপত্র আপনাদেরকে মনে করাই। আমি গত ক্লাসে আমি যখন ধারক পড়ানো শুরু করছিলাম, তখন একটা কথা বলছিলাম যে ধারকের সঙ্গে দেখবেন স্প্রিং এর কনসেপ্টের অনেক বেশি মিল আছে। এই কথা কিন্তু আমি বারবার বলছিলাম যে ধারকের সঙ্গে কার মিল আছে, স্প্রিং এর। এবং সেটা আমি শক্তি দিয়ে দেখাইছিলাম যে ধারকের ক্ষেত্রে যে এনার্জিটা ই সমান হাফ সিভি স্কোয়ার আসে, আবার স্প্রিংয়ের ক্ষেত্রেও যে এনার্জি, সেই এনার্জিটা আসে কত, হাফ সিভি স্কোয়ার। আর এখানে খেয়াল করেন, আমাদের স্প্রিংয়ের বেলায় যদি দুইটা স্প্রিংকে আমরা শ্রেণীতে সংযুক্ত করি, শ্রেণী সংযোগের বেলায় দুইটা স্প্রিংয়ের জন্য আমরা কি পাইছিলাম, 1 বাই কে এস সমান 1 বাই কে ওয়ান প্লাস 1 বাই কে টু পরে আসছি। খেয়াল করে দেখেন ধারকের জন্য একই জিনিস আসতেছে। তার মানে কি, আমরা সবসময় খেয়াল রাখবো যে স্প্রিং রিলেটেড যে কনসেপ্টগুলা, সেগুলোর মতো করেই ধারকের সূত্রগুলা আসবে। এটা সূত্র মনে রাখার একটা সহজ পদ্ধতি। ওকে, এখন আসেন, এটা গেল শ্রেণী সংযোগ। এবার আমরা যাব সমান্তরাল সংযোগে। শ্রেণী সংযোগ হয়ে গেল, এখন আমরা পড়ব সমান্তরাল সংযোগে ধারকগুলো কিভাবে আচরণ করে সেটা।
চলেন দেখি সমান্তরাল সংযোগের ধারক। এখন আমরা যেটা করব, আমরা সমান্তরাল সংযোগে যাব। সেকেন্ড প্রবলেম হচ্ছে আমরা সমান্তরাল সংযোগে যাব। সমান্তরাল সংযোগ, প্যারালাল কানেকশন। আমি যদি দুইটা ধারককে, দুইটা বা অনেক বেশি করা যায়, আমি আপাতত আপনাদের সিম্পলিফাইড করার জন্য দুইটা করে পড়াচ্ছি, দুইয়ের জায়গায় 3 4 5টা থাকতেই পারে, সমস্যা নেই। সো ধরেন আমি কতগুলা ধারককে প্যারালালি কানেক্টেড করলাম, এটা একটা ধারক, এটার সঙ্গে আরেকটা ধারক, দুইটা ধারক প্যারালালি কানেক্টেড। এদের বাইরের দিকে একটা ভোল্টেজ দিলাম, ভোল্টেজটা দিলাম ভি। তাহলে এখানে আমরা অ্যাপ্লাইড ভোল্টেজ দিছি ভি। প্রথম ধারকটা হচ্ছে ধারকত্ব সি1, দ্বিতীয় ধারকের ধারকত্ব সি2। এখন প্রথম প্রশ্নটা হচ্ছে সমান্তরালে যদি আমরা কতগুলো বস্তুকে যুক্ত করি কি সেম থাকে? অবশ্যই বিভব পার্থক্য দুই প্রান্তের সেম থাকে। তার মানে সি1 ধারকের দুই প্রান্তের যে বিভব পার্থক্য আর সি2 ধারকের যে দুই প্রান্তের বিভব পার্থক্য দুইটাই সেম থাকবে। সি1 ধারকের জন্য বিভব পার্থক্য ভি থাকবে, সি2 ধারকের জন্য দুই প্রান্তের বিভব কত থাকবে? ভি থাকবে। তাহলে যদি বিভব বা বিভব পার্থক্য সেম হয়ে যায়, জমা হওয়া চার্জের পরিমাণ কিন্তু সেম হবে না, কারণ দুইটা ধারকের জন্যই দুই প্রান্তের বিভব পার্থক্য সেম হয়ে গেছে। তাহলে বিভব পার্থক্য যদি সেম হয়, ধারকত্ব ভিন্ন হয়, অবশ্যই জমা হওয়া চার্জের পরিমাণ কি হবে? ভিন্ন ভিন্ন হবে। তাহলে এখানে যদি Q1 পরিমাণ চার্জ জমা হয়, এখানে Q2 পরিমাণ চার্জ জমা হবে। সো দেখেন এটায় পজিটিভ চার্জ জমা হয়েছে, নেগেটিভ, এটায় পজিটিভ, এখানে নেগেটিভ। সো চার্জের পরিমাণ Q1 এবং Q2। এখন তাহলে আমরা এইখানে যে Q1টা আছে, এই Q1টা কত? Q1 ইকুয়ালস টু Q সমান CV, C1 ইন্টু ভি, আর Q2 সমান কত? C2 ইন্টু ভি। এবার আমি এই দুইটা ধারককে সরিয়ে যদি একটা মাত্র ধারক নিয়ে আসি, আমি দুইটা ধারককে সরিয়ে একটা মাত্র ধারক নিয়ে আসব, তাহলে তুল্য ধারকত্ব হবে সিপি, প্যারালাল সিপি। তাহলে এই যে সিপি যে ধারকটা আছে, এই ধারকের মধ্যে এখন যদি কিউ পরিমাণ চার্জ জমা হয়, কার জন্য? ভি ভোল্টেজের জন্য। খেয়াল করেন প্যারালালি দুইটা ধারকে যে পরিমাণ চার্জ জমা হচ্ছে টোটাল, সেই চার্জটাই কিন্তু আমি ডান পাশের যে তুল্য ধারক আছে, তুল্য ধারকের মধ্যে পাচ্ছি। আমি একটু পরে আরেকটা ভিন্ন অ্যানালজি দিব আপনাদের বোঝার জন্য, আমি এটুকু পড়ি আপনাদেরকে আরেকটা ভিন্ন অ্যানালজি দিব আপনাদের বোঝার জন্য। তাহলে দেখেন আমার এখানে দুইটা ধারক একত্রে করে আমি যদি প্যারালাল কম্বিনেশন করি, প্যারালালি দুই প্রান্তের বিভব পার্থক্য ভি রয়ে গেছে, তাহলে এখানে টোটাল চার্জ যদি কিউ জমা হয়, কিউ ইকুয়ালস টু কত? সিপি ইন্টু ভি। এখানে কিউ সমান সিপি ইন্টু ভি। তাহলে একটা জিনিস খেয়াল করি আমরা, কিউ সমান সিপি ইন্টু ভি, আবার কিউ সমান তো কিউ ওয়ান প্লাস কিউ টু। এখানে কিউ ওয়ান প্লাস কিউ টু মিলেই কিউ হচ্ছে, কিউ ইকুয়ালস টু কিউ ওয়ান প্লাস কিউ টু। তাহলে Q1 সমান হচ্ছে C1V, Q2 সমান হচ্ছে C2V। তাহলে এই যে কিউটা আছে, এই Q ইকুয়ালস টু C1V প্লাস C2V ইকুয়ালস টু CPV। সো আমরা এখান থেকে CP ইকুয়ালস টু C1 প্লাস C2 পাবো। তার মানে যদি সমান্তরালে যুক্ত থাকে দুইটা ধারক, তাহলে তাদের তুল্য ধারকত্ব হবে দুইটার জাস্ট যোগফলের সমান। এখন আমি আপনাদেরকে একটা ভিন্ন অ্যানালজি দিব, অ্যানালজিটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন বুঝে মনে রাখার জন্য। দেখেন আমি একটু সিরিজে যাই, সিরিজ কানেকশনে যাই, খেয়াল করেন এটা সিরিজ কানেকশন। সিরিজ কানেকশনে একটা কোষ, কোষ থেকে আপনি একটা বর্তনী সম্পূর্ণ করছেন। এই গোটা বর্তনীতে যদি আমরা কারেন্টের পরিমাণ চিন্তা করি, তাহলে সেই কারেন্টকে একটা বর্তনীতে ভিন্ন কারেন্ট হবে নাকি একটাই কারেন্ট হবে? খেয়াল করেন গোটা বর্তনীতে কয়টা কারেন্ট? একটাই কারেন্ট। তাহলে আই পরিমাণ কারেন্ট যদি যায়, কিউ সমান আইটি, তার মানে প্রত্যেকটা ধারকের মধ্যে দিয়ে সমান পরিমাণ কারেন্ট যাবে। আপনি এই গোটা সিস্টেমটাকে একটা পাইপ সিস্টেমের কথা চিন্তা করেন, যে আমার কোনো একটা পাম্প, এই যে কোষটা, কোষ হচ্ছে একটা পাম্প, এবং এখানে একটা পাইপ লাইন আছে, পাইপ লাইনের মধ্যে দিয়ে পানি যাচ্ছে। তাহলে আমার
প্রথম ধারক C1 এর মধ্যে দিয়ে যে অ্যামাউন্টের পানি যাবে C2 ধারকের মধ্যে দিয়েও সেই একই অ্যামাউন্টের পানি যাবে। এখন আমি যদি পাইপলাইন একই রাখি, পাম্প একই রাখি, ধারক দুইটা সরায় একটা ধারকও রাখি, একই পাম্প একই পাইপ একই পানি যাবে। এই কারণে দেখেন সিরিজে যদি কানেক্টেড থাকে তুল্য ধারকে যে পরিমাণ চার্জ, প্রতিটা ধারকে সে একই পরিমাণ চার্জ জমা থাকে। এইবার আবার আসি প্যারালালে। এখন প্যারালালে এই একই অ্যানালজিটা চিন্তা করি। দেখেন এইখানে পাম্প আছে একটা, পাম্পটা হচ্ছে কোষটা ভি, এই পাম্প, এই পাম্প যে পানিটা পাঠাচ্ছে এই পানি কি দুইটা পাইপ দিয়ে আলাদা আলাদা হয়ে যাচ্ছে না? সো এখন পাম্প যে পানিটা পাঠাচ্ছে খেয়াল করেন এই পানিটা কিন্তু দুইটা পাইপে আলাদা হয়ে গেল। উপরের C1 ধারকের যে পাইপ আর নিচের C2 ধারকের যে পাইপ, দুইটা পাইপ, এই দুইটা পাইপ কিন্তু আইডেন্টিক্যাল বা সমরূপ না, কারণ দুইজনের ধারকত্ব আলাদা। তাহলে দুইটা পাইপ যদি ভিন্ন ভিন্ন ব্যাসের বা ভিন্ন ভিন্ন পুরুত্বের হয়, পাইপ দুইটা দিয়ে ভিন্ন ভিন্ন পরিমাণ পানি যাবে, তাহলে ওই যে দেখেন চার্জ গেছে কি ভিন্ন ভিন্ন পরিমাণ। এখন একটা জিনিস খেয়াল করি, আমার এইখানে যদি কারেন্টটা হয় আই, অবভিয়াসলি এখানকার কারেন্টটাও আই হইতে হবে, ভিন্ন কিছু হইতে পারবে না। কারণ কি, আমার মূল পাইপলাইন দিয়ে যে পরিমাণ পানি ঢুকবে, পানিটা কয়েক ভাগে ভাগ হয়ে যায়, আবার যদি পাইপগুলো একত্রে জোড়া লাগে সে একই পরিমাণ পানি কি বের হয়ে যাবে। সো যে পরিমাণ পানি ঢুকতেছে সেই পরিমাণ পানি বের হয়ে যাচ্ছে। তাহলে এইখানেও যদি আমার পানি ঢোকে আই, পানি বের হবে কত আই। সো আমার তাহলে চার্জ এখানে Q1 এবং Q2 মিলিয়ে মোট যে চার্জ, ওখানে Q টোটাল একই চার্জ দিবে। এটা জাস্ট বোঝার জন্য, কিন্তু অলওয়েজ খেয়াল রাখবো আমরা এখানে কিন্তু কারেন্টটা ডিরেক্টলি ওইভাবে ফ্লো করে না। কারণ কি, ধারকের ভিতর দিয়ে কোনো ইলেকট্রনের প্রবাহ হবে না, পুরো জিনিসটাই কি হয় আবেশ প্রক্রিয়ায়। ইলেকট্রিসিটির ফ্লো হবে তারের মধ্যে দিয়ে, কিন্তু সেই ফ্লোটা হবে ডিউ টু ইন্ডাকশন বা আবেশ প্রক্রিয়ার কারণে। সো খেয়াল রাখেন সিরিজের জন্য 1/CH সমান 1/C1 প্লাস 1/C2, প্যারালালির জন্য সিপি সমান C1 প্লাস C2। তাহলে আমরা ধারকের শ্রেণী এবং সমান্তরাল সমবায়ে কি কি হবে সেটা পেয়ে গেছি। এইবার এতক্ষণ ধরে আপনাদের এইটুকু পড়ানোর পিছনে আমার একটা উদ্দেশ্য ছিল, উদ্দেশ্য হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে শুরু করা। দেখেন আমি ধারকের পাত দুইটার মাঝখানে যখনই অন্য কোনো বস্তু রাখতেছি, বায়ু না রেখে, শূন্য মাধ্যম না রেখে যদি অন্য কোনো বস্তু রাখি, তৎক্ষণাৎ ধারকের ধারকত্ব কি চেঞ্জ হয়ে যাচ্ছে না? এখন আমি ধরেন দুইটা পাত, এখানে একটা পাত আছে, এখানে আরেকটা পাত আছে, এই পাত দ্বয়ের প্রত্যেকের ক্ষেত্রফল a, মাঝখানে আমি নরমালি শূন্য মাধ্যম রাখার কথা। তাহলে আমি যদি শূন্য মাধ্যম রাখি, এপসিলন 0 হচ্ছে এর ভেদনযোগ্যতা, এবং আমার এখানে যদি কিউ পরিমাণ চার্জ জমা হয়, তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব যদি d হয়, c সমান a এপসিলন 0 বাই d, এটা c0 বলতে পারি। এটুকু আমরা একটু আগে পর্যন্ত পড়ছি, তাহলে এটা আমরা পড়ছি, এটা হচ্ছে সমান্তরাল পাত ধারকের জন্য বেসিক থিওরেমটা, এটুকু পড়ছি। এখন আমি যেটা করব, একটা ছোট্ট ঝামেলা তৈরি করব, চলেন একটা ঝামেলা তৈরি করি। ধরেন এইটা একটা ধারক, ধারকের পাত দ্বয়ের মাঝখানে আমি আর একটা পাত ঢুকাইলাম, এটা থার্ড একটা পাত ঢুকাইলাম। একটা ধারকের দুইটা সমান্তরাল পাতের মাঝে তৃতীয় একটি পাত ঢুকানো হলো। ঢুকানোর পরে পাতের এক পাশে, এই পাশে একটা তরল পদার্থ রাখা হলো, আর এই পাশে আরেকটা তরল পদার্থ রাখা হলো। বাম পাশের তরল পদার্থের যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট সেটা K1, ডান পাশের তরল পদার্থের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে K2, এবং পুরো দূরত্বটা হচ্ছে d। তাহলে এই অর্ধেক দূরত্ব হচ্ছে d/2, এই অর্ধেক দূরত্ব d/2, প্রতি পাতের ক্ষেত্রফল a। আমাকে জিজ্ঞেস করা হলো এই ধারকটির ধারকত্ব কত। জিনিসটা খেয়াল করেন, আমি কি করছি, একটাই ধারক নিছি,
এই ধারকটা নেওয়ার পরে ধারকের যে পাতদ্বয় আছে পাতদ্বয়ের ঠিক মাঝখানে আরেকটা পাত ঢুকাইয়া দিছি। ওই পাত ঢুকায় এক পাশে K1 তড়িৎ মাধ্যমাঙ্কের ডাইইলেকট্রিক ধ্রুবক বিশিষ্ট একটা তরল পদার্থ ঢুকিয়ে দিছি, আরেক পাশে K2 তড়িৎ মাধ্যমাঙ্ক বা ডাইইলেকট্রিক ধ্রুবক বিশিষ্ট আরেকটা তরল পদার্থ ঢুকিয়ে দিছি। ঢুকিয়ে দিয়ে বলছি এই ধারকটার এখন ধারকত্ব কত হবে। তাহলে আমরা এই ধারকত্ব নির্ণয় করার জন্য আমরা এটাকে একটা কোষের সঙ্গে আগে সংযুক্ত করব। সো এই জিনিসটাকে আগে আমরা একটা কোষের সঙ্গে সংযুক্ত করি। সো এই অংশটাকে আমি একটা কোষ দিয়ে কানেক্টেড করব। এটাকে কানেক্টেড করব একটা কি দিয়ে? কোষ দিয়ে। তাহলে আমি এখানে একটা কোষ দিয়ে কানেক্টেড করলাম, এখানে একটা কোষ নিয়ে আসি। তাহলে যখনই কোষ দিয়ে কানেক্টেড করব, খেয়াল করেন কোষের এই যে ধনাত্মক পাতটা সে কি করবে? এখান থেকে ইলেকট্রন টেনে বের করবে, এটা ধনাত্মকভাবে চার্জিত হবে। এখান থেকে ইলেকট্রন টেনে বের করছে, এ ধনাত্মকভাবে চার্জিত হয়েছে। এখন যতগুলা ইলেকট্রন এখান থেকে টেনে বের করা হয়েছে ঠিক ততগুলো ইলেকট্রন এই পাশে চলে যাবে এখানে, তাহলে এটা ঋণাত্মকভাবে চার্জিত হয়ে গেছে। এইবার একটা জিনিস খেয়াল করেন, আমার এই যে এই পাতটায় কি চার্জ আছে? ধনাত্মক চার্জ আছে। তাহলে আবেশ প্রক্রিয়ায় সে কি করবে? এই পাত থেকে সকল ঋণাত্মক চার্জ, সকল ইলেকট্রনকে এই পাশে নিয়ে আসবে। খেয়াল করেন আমার এই যে পাতদ্বয়ের মাঝখানে তড়িৎ আবেশ প্রক্রিয়া থাকার কারণে যার ইলেকট্রন ঘাটতি আছে, যে ধনাত্মকভাবে চার্জিত, তার কি ইলেকট্রনের প্রতি আসক্তি বেশি। সুতরাং এই ধনাত্মকভাবে চার্জিত পাতটা মাঝখানের পাতের ইলেকট্রনগুলোকে বাম দিকে নিয়ে আসবে। তাহলে ইলেকট্রনগুলো বাম দিকে চলে আসলে ডান দিকে কি চলে যাবে? পজিটিভ চার্জগুলো চলে যাবে। এবার একটু খেয়াল করে দেখি আমরা এখানে প্লাস মাইনাস, এরপর আবার প্লাস মাইনাস তৈরি হয়েছে না? তাহলে এই প্লাস মাইনাসের এই যে অ্যারেঞ্জমেন্টটা, এই অ্যারেঞ্জমেন্টের সঙ্গে আমার একটু আগের অ্যারেঞ্জমেন্টটা মিলাই। এই যে দেখেন অ্যারেঞ্জমেন্টটা প্লাস মাইনাস এই দুইটাকে একত্রে মার্জ করে দিলে সিরিজে যেটা ছিল সেটাই কিন্তু এখানে আসতেছে। তার মানে এখানে কয়টা ধারক তৈরি হয়েছে? আমার দুইটা ধারকের ধারকত্ব মিলিয়ে এখন তুল্য ধারকত্ব নির্ণয় করতে হবে। তাহলে তুল্য ধারকত্ব আমরা যদি নির্ণয় করতে যাই, এখানে যে তুল্য ধারকত্বটা পাবো 1/CS equals to 1/C1 plus 1/C2। এখন C1 কত? C1 প্রথম যে K1 তড়িৎ মাধ্যমাঙ্ক বা ডাইইলেকট্রিক ধ্রুবকের বস্তু আছে এইটার ধারকত্ব হচ্ছে C1। তাহলে C1 হচ্ছে A K1 এপসিলন 0 ডিভাইডেড বাই ডি। ওই যে দেখেন C0 ছিল A এপসিলন 0 বাই ডি। তাহলে আমি যদি শূন্য মাধ্যম না বসিয়ে অন্য কোনো মাধ্যম বসাই সেক্ষেত্রে ধারকত্ব লিখে রাখি C সমান A K এপসিলন 0 ডিভাইডেড বাই ডি। যদি মাঝখানে শূন্য মাধ্যম না থেকে কে ডাইইলেকট্রিক ধ্রুবক বা পরাবৈদ্যুতিক ধ্রুবকের একটা মাধ্যম থাকে, তাহলে C1 A K1 এপসিলন 0 বাই ডি হবে, C2 হবে। আচ্ছা আমি ভুল লিখছি, এখানে ডি না, কিন্তু ডি বাই টু। কারণ কি দেখেন C1 যখন নির্ণয় করতেছি আমি পাত দ্বয়ের অর্ধেকের মধ্যে দেখতেছি, দুইটা পাতের আমি মাঝখানে সেপারেশনটা কি পুরোটা পাচ্ছি না অর্ধেক পাচ্ছি? অর্ধেকটা পাচ্ছি। তাহলে C1 সমান হচ্ছে A K1 এপসিলন 0 বাই ডি বাই টু, আর C2 হচ্ছে A K2 এপসিলন 0 ডিভাইডেড বাই ডি বাই টু। তাহলে এই ভ্যালুগুলো যদি বসাই 1/C1 যদি করি, ডি বাই টু উপরে চলে গেলে 2/A K1 এপসিলন 0 প্লাস ডি বাই টু A K2 এপসিলন 0। তাহলে এখান থেকে আমরা 1/CS পাচ্ছি, ইনভার্স করে ক্যালকুলেট করলে আমরা সিএসটা অ্যাকচুয়ালি বের করতে পারবো। সো এটা গেল হচ্ছে আমাদের যদি একটা সমান্তরাল পাত ধারকের মাঝখানে আর একটা পাত প্রবেশ করানো হয় কিভাবে? একেবারে ভার্টিক্যালি প্রবেশ করায় দুই পাশে দুইটা ভিন্ন তড়িৎ মাধ্যমাঙ্কের বস্তু দিয়ে দেওয়া হয়। এখন পাতটা তো এইভাবে না দিয়ে, ভার্টিক্যালি না দিয়ে হরিজন্টালিও পাতটা ঢুকানো যেত। তাহলে চলেন পাতটা হরিজন্টালি ঢুকাবো। পাতটা আমরা হরিজন্টালি দিয়ে দিব, পাতটা হরিজন্টালি দিব। দ্যাট মিন্স পাতটা আমরা এখন দিব হচ্ছে এইভাবে।
এই পাতটা ভিতরে এইভাবে থাকবে, এই যে পাতটা এইভাবে দিয়ে দিচ্ছি, পাতটা এইভাবে থাকতেছে। ভিন্ন কালার করে দিই বোঝার জন্য, মাঝখানে একটা পাত দেওয়া হয়েছে, সেপারেশন তৈরি করা হয়েছে। পাত দিয়ে উপরে K1 তড়িৎ মাধ্যমাঙ্ক, নিচে K2 তড়িৎ মাধ্যমাঙ্কের পদার্থ রাখা হয়েছে। এখন দেখেন, আমার এইবার যদি চিন্তা করি, উপরে একটা ধারক নিচে একটা ধারক তৈরি হয়েছে, এবং ধারক দুইটা উপরে আর নিচে থাকলে সেটা কি প্যারালাল হয়ে যায়। সো আমি যখনই এইখানে চিন্তা করব এই পুরা দূরত্ব ডি, কিন্তু উপরের ধারকটা অ্যাকচুয়ালি পাতের অর্ধেকটা ক্ষেত্রফল পাচ্ছে, নিচের ধারকটাও পাচ্ছে কি পাতের অর্ধেকটা ক্ষেত্রফল। এবং আমি যদি এটাকে চার্জিত আকারে চিন্তা করি, এটাকে একটা কোষের সঙ্গে যুক্ত করে চার্জিত করার চিন্তা করি, ধরেন বাহ্যিক একটা কোষের সঙ্গে যুক্ত করলাম, চার্জিত করব, তাহলে চার্জিত করতে গেলে এইখানে মাঝখানে একটা পাত আছে, এই পাতের উপরে আছে K1, নিচে আছে K2। তাহলে উপরে আমার এইখানে ধনাত্মক চার্জ, এখানে ঋণাত্মক চার্জ, নিচে ধনাত্মক চার্জ, ঋণাত্মক চার্জ। তাহলে আমার কিন্তু দুইটা ধারক কিভাবে আছে এখানে, প্যারালালি বা সমান্তরাল সংযোগে আছে। তাহলে দুইটা ধারক যদি প্যারালালি বা সমান্তরাল সংযোগে থাকে, সিপি ইকুয়ালস টু C1 প্লাস C2। এখন C1 কত, C1 সমান হচ্ছে A/2 K1 এপসিলন 0 ডিভাইডেড বাই ডি, আর C2 হচ্ছে A/2 K2 এপসিলন 0 ডিভাইড বাই ডি। কারণ পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ডি তো চেঞ্জ হয় নাই। তাহলে আমি C1 এবং C2 যদি যোগ করি, A K1 এপসিলন 0 ডিভাইড বাই 2D প্লাস A K2 এপসিলন 0 ডিভাইডেড বাই 2D। তাহলে এখান থেকে A এপসিলন 0 বাই 2D K1 প্লাস K2, এটা হবে আমাদের তুল্য ধারকত্ব। তাহলে খেয়াল করেন, যদি আমি একটা ধারক নিয়ে ধারকের মাঝখানে যে কোনো থার্ড একটা পাত ঢুকিয়ে দিই, সিরিজে ঢুকাই, সরি হরিজন্টালি বা ভার্টিক্যালি যেভাবেই ঢুকাই, সেক্ষেত্রে তুল্য ধারকত্ব বের করা যাবে। এখন অধিক জ্ঞানী আপনাদের জন্য, যারা একটু বেশি জ্ঞান কপ চাইতে চান, এটা আমি সলভ করাবো না, ওই যারা উদ্ভাসের কনসেপ্ট বুক দেখবেন তারা, ভাইয়া একটা পাত যদি আড়াআড়ি রাখা হয় তাহলে কি হবে, মানে আপনারা যদি এই কোশ্চেন করেন, এই কোশ্চেনটা দেখবেন উদ্ভাসের কনসেপ্ট বুকে, এই কোশ্চেনটা দেওয়া আছে, যেটার সলিউশন আমি করাবো না, আপনি চাইলেও আমি করাই দিব না। যে এটা করতে পারার নিজ দায়িত্বে করতে পারবেন, আর যে পারার না তার এটা নিয়ে টেনশন করার কিছু নাই, এটা জীবনেও কোথাও আসবে না। দেখেন, যদি পাতটা এইভাবে থাকে তাহলে কি হবে, ইন্টিগ্রেট করবেন। কেন ইন্টিগ্রেট করবেন ভাইয়া, এখানে খেয়াল করেন বাম পাশের ধারকের জন্য যে ডিস্টেন্সটা ডিটা 0 থেকে শুরু করে ডি পর্যন্ত যাচ্ছে, তাহলে এখানে 0 থেকে শুরু করে সেপারেশন ডি পর্যন্ত, ডানেও 0 থেকে শুরু করে সেপারেশন কি পর্যন্ত, ডি পর্যন্ত। সো ফিক্সড কোনো ভ্যালু আসবে না, এবং ফিক্সড ভ্যালু না আসলে এটাকে কি করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে। সো কোশ্চেন এবং কোশ্চেনের অ্যান্সার দুইটাই বলে দিলাম, বাকিটুকু আপনাদের দায়িত্ব, যারা নিজে করতে চান করে নেবেন। আর যারা চিন্তা করবেন যে ভাই এটা না করলে কি হবে, কোনো ঘোড়ার ডিম কিছু হবে না, মানে কিছু কোশ্চেন থাকেই হচ্ছে একটু দেখানোর জন্য, আমরা খুব পারি, ঘোড়ার ডিম পারি আমরা। অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে কি, আপনাদের শুধু শুধু যে জিনিসটার দরকার নেই সেই জিনিসটা পড়িয়ে মাঝে মধ্যে মাথা খারাপ করার কোনো দরকার নেই, রাদার আমরা কাজের জিনিসপত্র পড়ি। আসেন, আমি আপনাদেরকে অলরেডি দেখায় দিলাম যে ধারক সিরিজে থাকলে প্যারালালি থাকলে কি হয়, সেটা থেকে দুইটা অ্যাপ্লিকেশন অলরেডি দেখায় দিছি। এখন চলেন একটা ম্যাথ করব, একটা সুন্দর ম্যাথ করব। আমি অ্যাকচুয়ালি আজকে একটা ম্যাথ করাবো, আর নেক্সট ক্লাসের শুরুতে আমি ইনশাল্লাহ আপনাদেরকে ধারকের আরেকটা ম্যাথ করাবো। ধারক আমি একটু বেশি সময় নিয়ে পড়াবো, টেনশন নেন না। চলেন ম্যাথটা করি। ম্যাথটা হচ্ছে 2 মাইক্রোফ্যারাড ও 4 মাইক্রোফ্যারাডের দুইটি ধারক শ্রেণীতে সংযুক্ত অবস্থায় বাহ্যিক 100 ভোল্ট কোষের সাথে সংযুক্ত। কোশ্চেন 1 হচ্ছে প্রতিটি ধারকে কত চার্জ
জমা থাকবে। আর কোশ্চেন 2 হচ্ছে চার্জিত হবার পর ধারকদ্বয় সংযোগ বিচ্ছিন্ন করে সমজাতীয় পাত পুনরায় সংযুক্ত করা হলে প্রতিটি ধারকে কত চার্জ জমা থাকবে। সো কোশ্চেনটা আমরা একটু মনোযোগ দিয়ে পড়ি। আমার 2 মাইক্রোফ্যারাড এবং 4 মাইক্রোফ্যারাডের দুইটা ধারক শ্রেণীতে সংযুক্ত অবস্থায় বাহ্যিক 100 ভোল্ট কোষের সাথে সংযুক্ত আছে। তাহলে প্রত্যেকটা ধারকে কতটুকু চার্জ জমা থাকবে সেটা জিজ্ঞেস করা হয়েছে, এবং চার্জিত হবার পর ধারকদ্বয়কে সংযোগ বিচ্ছিন্ন করে সমজাতীয় পাত পুনরায় সংযুক্ত করা হলে প্রত্যেকটা ধারকে কতটুকু চার্জ জমা থাকবে, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে আগে শ্রেণীতে সংযুক্ত করি 2 মাইক্রোফ্যারাড 4 মাইক্রোফ্যারাডের দুইটা ধারক। তাহলে একটা ধারক, এটার ধারকত্ব 2 মাইক্রোফ্যারাড C1, আর একটা ধারক C2 C1 C2, এরা সংযুক্ত শ্রেণীতে এবং একটা কোষের সঙ্গে সংযুক্ত। কোষের ভোল্টেজ V সমান 100 ভোল্ট 100 ভোল্ট। এখন দেখেন, আমি পড়ানোর শুরুতেই কনসেপ্ট কেন ডিটেলসে পড়াইছি এই ম্যাথগুলো করানোর জন্য, খেয়াল করেন। এখন দুইটা ধারক যদি শ্রেণীতে সংযুক্ত থাকে, প্রত্যেকটা ধারকে কি ভিন্ন চার্জ থাকে না একই চার্জ থাকে? একই চার্জ থাকবে। তাহলে প্রথম ধারকেও কিউ চার্জ, দ্বিতীয় ধারকেও কিউ চার্জ থাকবে। সিরিজে সংযুক্ত থাকলে প্রত্যেকটা ধারকে সমান পরিমাণ চার্জ জমা থাকে, তাহলে C1 এও কিউ চার্জ থাকবে, C2 তেও কিউ চার্জ থাকবে। এখন এই কিউ চার্জটা কিভাবে বের করব? খুবই সহজ কাজ। আমার তুল্য ধারকে যে পরিমাণ চার্জ জমা থাকে, দেখেন এটাও কনসেপচুয়ালি পড়িয়ে ফেলছি। তুল্য ধারকে যে পরিমাণ চার্জ জমা থাকে একই পরিমাণ চার্জ প্রত্যেকটা ধারকে জমা থাকে, এবং আমি আপনাদেরকে পানির ফ্লো দিয়ে কারেন্টের ফ্লো দিয়ে বুঝাইছি। তাহলে যদি কতগুলা ধারক কানেক্টেড থাকে, আগে আমরা তুল্য ধারকত্ব বের করে নিব, সিএসটা বের করে নিব। তাহলে 1/CS ইকুয়ালস টু 1/C1 প্লাস 1/C2। C1 এর মান কত? 2 মাইক্রোফ্যারাড হাফ। C2 এর মান কত? 4 মাইক্রোফ্যারাড 1/4। তাহলে 1/CS ইকুয়ালস টু পাবো 4, যদি লসাগু করি 2 যোগ 1 3, তাহলে CS ইকুয়ালস টু 4/3 মানে 1.33 মাইক্রোফ্যারাড। সুতরাং কিউ ইকুয়ালস টু CS ইন্টু ভি। এই যে দেখেন ডান পাশের ডায়াগ্রামে, দেখেন এই ডান পাশের ডায়াগ্রামে যে পরিমাণ চার্জ কিউ আছে, কিউ সমান কি? ধারকের ধারকত্ব CS এবং এর দুই প্রান্তের বিভব পার্থক্য ভি। তাহলে কিউ সমান CS ইন্টু ভি। সিএসটা কত পাচ্ছি? 1.33 মাইক্রোফ্যারাড, 1.33 ইন্টু 10⁻⁶। আর ভোল্টেজ ভি সমান কত ভোল্ট? 100 ভোল্ট। তাহলে যেটা পাবো 1.33 ইন্টু 10⁻⁴ এত কুলম্ব। তাহলে আমার প্রত্যেকটা ধারকে কতটুকু চার্জ জমা থাকবে? 1.33 ইন্টু 10⁻⁴ কুলম্ব চার্জ জমা থাকবে। এটা কিন্তু হয়ে গেল। এইবার আসেন সেকেন্ড কোশ্চেনটা। আমি এই কোশ্চেনটাকে কপি করি আগে, কারণ আমরা নতুন পেজে যাব, নতুন পেজে আমরা কোশ্চেনটাকে নিয়ে যাই। এই কোশ্চেনটুকুকে আমরা কপি করে নিয়ে যাব। কপি, নতুন পেজে যাই। বেস্ট। সো কোশ্চেন চলে এসেছে আমাদের। এই কোশ্চেনটাকে আমরা এখানে রেখে দিচ্ছি বোঝার সুবিধার্থে। ওকে, এখন দেখেন
চার্জিত হবার পর ধারকদ্বয় সংযোগ বিচ্ছিন্ন করব, বিচ্ছিন্ন করে সমজাতীয় পাত পুনরায় সংযুক্ত করব। সেক্ষেত্রে প্রত্যেকটা ধারকে কত চার্জ জমা থাকবে সেটা আমাদেরকে বের করতে হবে। এখন আগে আমি একটু ডায়াগ্রামটা অ্যাগেন আঁকে আপনাদের বোঝার জন্য। যে দেখেন প্রথম যে ধারকটা ছিল এই ধারক এবং দ্বিতীয় যে ধারক, দুইটা ধারকে কিন্তু আমার সমান পরিমাণ চার্জ জমা হয়েছে। তাহলে প্রথম ধারকে যে পরিমাণ চার্জ, দ্বিতীয় ধারকেও সেই একই পরিমাণ চার্জই জমা হয়েছে। তাহলে এইখানেও কিউ পরিমাণ চার্জ জমা হয়েছে, এখানেও কিউ পরিমাণ চার্জ জমা হয়েছে। সো ব্যাটারির সঙ্গে কানেক্টেড অবস্থায় দুইটাতেই আমার সমান পরিমাণ চার্জ জমা হয়েছে। এবার আমি সম্পূর্ণ সংযোগটা বিচ্ছিন্ন করে দিব। আমার কাজ হচ্ছে সম্পূর্ণ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া। তাহলে সংযোগ যদি বিচ্ছিন্ন করে দেই, C1 ধারক, C2 ধারক, এই দুইটা আলাদা আলাদা হয়ে গেছে। C1 আর C2 ধারক আলাদা আলাদা হয়ে গেছে। তাহলে সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় এখানে C1 ধারকে এইভাবে চার্জ আছে, এখানে তো নেগেটিভ হবে, তাহলে এখানে নেগেটিভ চার্জ আছে, এখানে প্লাস, এখানে মাইনাস চার্জ আছে। এখন একটা জিনিস খেয়াল করেন, দুইটা ধারকের চার্জ এক কিন্তু ধারকত্ব আলাদা, তাহলে বিভব কি হবে? এক না আলাদা হবে? বিভব অবশ্যই আলাদা হবে, কারণ ভি কিউ সমান সিভি না। তাহলে V1 ইকুয়ালস টু কিউ বাই C1, V2 সমান কিউ বাই C2। কিউ সেম আছে কিন্তু C1 C2 কি সেম? সেম না। তাহলে দুইটার বিভব কি সেম? সেম না। তাহলে বিভব যদি আলাদা হয়, যখন আমরা সমজাতীয় পাত কানেক্টেড করব, এই যে দেখেন প্লাসের সঙ্গে কি লাগাবো? প্লাস লাগাবো, প্লাসের সঙ্গে প্লাস। সমজাতীয় পাত মানে কি? প্লাসের সঙ্গে প্লাস। আর মাইনাসের সঙ্গে কি লাগবে? মাইনাস। প্লাসের সঙ্গে প্লাস, মাইনাসের সঙ্গে মাইনাস যদি লাগে, এটা কি প্যারালাল কানেকশন হয়ে গেল না? সুতরাং জিনিসটাকে এইভাবে চিন্তা করি আমরা। এই যে দেখেন প্লাসের সঙ্গে প্লাস, মাইনাসের সঙ্গে মাইনাস, প্লাসের সঙ্গে প্লাস, মাইনাসের সঙ্গে মাইনাস, এটা কিন্তু সমান্তরাল সংযোগ হয়ে গেছে। তাহলে সমান্তরাল সংযোগে সংযুক্ত হলে শেষ অবস্থায় যে আমার এদের মধ্যে প্রত্যেকটার মধ্যে সমান পরিমাণ কি থাকবে? ভোল্টেজ থাকবে। তাহলে চূড়ান্ত ভোল্টেজ এখানেও ভি, এখানেও কত? ভি। তো চূড়ান্ত ভোল্টেজটা কিন্তু সেম হবে। এখন আমি আরেকবার একটু রিপিট করতেছি, মনোযোগ দিয়ে শুনবেন। আমি দরকার হলে কয়েকবার করে বুঝাবো, কিন্তু আপনারা বুঝবেন প্রবলেমগুলা। আমি যখন শুরুতে এদেরকে চার্জিত করছি, প্রত্যেকটা ধারকের চার্জ এক সিরিজে ছিল কিন্তু বিভব আলাদা। যেই ওদেরকে আমি বিচ্ছিন্ন করে, আগে বিচ্ছিন্ন করে নিছি, কোর্স থেকে বিচ্ছিন্ন করছি, বিচ্ছিন্ন করে আবার যখন কানেক্টেড করতেছি, বিভব কিন্তু শুরুতে আলাদা। তাহলে বিভব যদি আলাদা থাকে তাহলে কি হবে? চার্জের ফ্লো হবে। কতক্ষণ হবে? যতক্ষণ পর্যন্ত দুইজনের বিভব সমান না হয়। তাহলে যখন একেবারে চূড়ান্ত পর্যায়ে স্টেবল কন্ডিশনে আসবে, তখন দুইজনেরই বিভব কি হয়ে যাবে? সমান হয়ে যাবে, এবং সেই সমান বিভবটা হচ্ছে ভি। এখন কি দুইজনের সমান পরিমাণ চার্জ আছে? নাই। এটা কিউ1 প্রাইম, এটা কিউ2 প্রাইম। কিন্তু ধারকের ধারকত্ব চেঞ্জ হওয়ার মতো কোনো কাজ করছি? দেখেন তো, আমাদের এখানে যখন ধারক দুইটা নিয়ে কাজ করতেছি, ধারকের ধারকত্ব চেঞ্জ হয় কি কি হইলে? নাম্বার 1, যদি ক্ষেত্রফল চেঞ্জ হয়। কোনো পাতের ক্ষেত্রফল চেঞ্জ হয়েছে? হয় নাই। নাম্বার 2, যদি পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব চেঞ্জ হয়। কোনো পাতের মধ্যবর্তী দূরত্ব চেঞ্জ হয়েছে? হয় নাই। 3, পাত দ্বয়ের ভিতরের মাধ্যম যদি চেঞ্জ হয়, পাত দ্বয়ের ভিতরের মাধ্যমও চেঞ্জ হয় নাই। তার মানে ধারকত্ব সেম আছে। এখন ইন্টারেস্টিং ফ্যাক্টরটা দেখি। এখানে দেখেন ভি সমান কি? আমার এখানে ভোল্টেজ ভি সমান হচ্ছে কিউ1 প্রাইম ডিভাইডেড বাই সি1, আবার ভি সমান কিউ2 প্রাইম বাই সি2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না কিউ1 প্রাইম বাই কিউ2 প্রাইম ইকুয়ালস টু সি1 বাই সি2। সি1 হচ্ছে 2 মাইক্রোফ্যারাড, সি1 হচ্ছে, সি2 হচ্ছে 4 মাইক্রোফ্যারাড। তাহলে আমরা এখান থেকে কিউ1 প্রাইম ডিভাইডেড বাই কিউ2 প্রাইম ছিল হচ্ছে হাফ, তাহলে 2 কিউ1 প্রাইম ইকুয়ালস টু কিউ2 প্রাইম লিখতে পারি। দেখেন আমার তাহলে চূড়ান্ত
প্রক্রিয়ায় চূড়ান্ত পর্যায়ে যে চার্জটা থাকবে সেটা একটা যদি Q1 প্রাইম হয় আর একটা যদি Q2 প্রাইম হয়, তাহলে 2Q1 প্রাইম সমান কি হবে? Q2 প্রাইম হবে। এইবার চার্জের কি কোনো সৃষ্টি বা ধ্বংস আছে? চার্জের কিন্তু কোনো সৃষ্টিও নাই, কোনো ধ্বংসও নাই। তাহলে শুরুতে দুইটা ধারক মিলিয়ে যে পরিমাণ চার্জ ছিল, শেষেও দুইটা ধারক মিলিয়ে একই চার্জই থাকবে। আমরা তাহলে নতুন একটা পেজে যাই। শুরুতে দুটা ধারক মিলিয়ে যে পরিমাণ চার্জ ছিল, শুরুতে দুইটা ধারক মিলিয়ে চার্জ ছিল কিউ প্লাস কিউ, একটা ধারকে কিউ আর একটা ধারকে কিউ, 2Q। শেষেও দুইটা ধারক মিলে চার্জ আছে Q1 প্রাইম প্লাস Q2 প্রাইম। এখন Q2 প্রাইম সমান 2Q1 প্রাইম পাইছি আমরা, 2Q ইকুয়ালস টু Q1 প্রাইম প্লাস 3Q1, সরি, Q2 প্রাইম সমান 2Q1 প্রাইম প্লাস 2Q1 প্রাইম। সো 3Q1 প্রাইম ইকুয়ালস টু 2Q। তাহলে Q1 প্রাইম ইকুয়ালস টু 2/3Q। এখন Q কত পাইছিলাম? Q পাইছিলাম একটু আগে, মনে করে দেখেন, 1.33 ইন্টু 10⁻⁴ কুলম্ব। তাহলে এটা Q1 প্রাইম। আর Q2 প্রাইম সমান 2Q1 প্রাইম 2 ইন্টু 2/3 ইন্টু 1.33 ইন্টু 10⁻⁴ কুলম্ব। ডান। সো আমরা প্রত্যেকটা ধারকের কি পেয়ে গেলাম? প্রত্যেকটা ধারকে কত পরিমাণ চার্জ থাকবে সেটা পেয়ে গেলাম। এখন দেখেন, যদি আমাকে বের করতে বলতো শক্তি, কত শক্তি জমা থাকবে, সেটাও কিন্তু বের করা যেত। কিভাবে? আমরা শক্তি জানি হাফ CV²। আসলে আপনার যদি কনসেপ্টটুকু বোঝা থাকে এইখানে, বাকি প্রতিটা জিনিসপত্র অ্যান্সার করা যাবে। সো আমরা তাহলে যেটা এতক্ষণ পর্যন্ত শিখলাম সেটা হচ্ছে যে কতগুলা ধারক, যদি দুইটা ধারক সিরিজে যুক্ত থাকে, আমি তাদের প্রত্যেকে কিভাবে চার্জ জমা হবে, চার্জ দিতে হবে সেটা শিখলাম। প্লাস অ্যাডিশনালি শিখলাম হচ্ছে যদি এই ধারকগুলাকে কানেকশন থেকে বিচ্ছিন্ন করে আবার কানেক্টেড করা হয় সমজাতীয় পাত, প্যারালাল কানেকশনে যদি চলে যাই, তাহলে চার্জগুলো কিভাবে ডিস্ট্রিবিউটেড হবে সেটা শিখে গেলাম। সো দেখেন, এটাই ছিল আমাদের সমান্তরাল পাত ধারকের একেবারে ডিটেলস। মানে কিভাবে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব আসে, তারপর সমান্তরাল পাত ধারকে কিভাবে চার্জগুলা জমা থাকে, সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কিভাবে পরিবর্তিত হয়, সিরিজ প্যারালাল কানেকশনে কি হয়, সব কিছু ডিটেলস ছিল। এখন আজকের ক্লাস এখানে আমি শেষ করব। আমি আপনাদেরকে আগে বলছিলাম যে অনলাইনে আমার ক্লাসগুলো সাধারণত আমি 1 ঘন্টার বেশি নিব না। কেন নিব না সেটা একটু এক্সপ্লেন করি। অ্যাকচুয়ালি আমাকে টানা স্ক্রিনের দিকে তাকায় থাকতে হয়, তো দেখা যায় কি 1 ঘন্টার বেশি তাকায় থাকলে আমার নিজেরই হালকা চোখ ব্যথা হইতে শুরু করে। সো আপনাদেরও তো একই দশা মোটামুটি। সো আমি চাই না চোখের উপরে স্ট্রেন পড়ুক। আর 2 নাম্বার হচ্ছে 1 ঘন্টার বেশি পকাইতে না একটু টায়ার্ড লাগে। সো এই জন্যই কিন্তু ক্লাস নিচ্ছে আমি 3টা করে, যে আমরা ইনশাল্লাহ সপ্তাহে 3টা করে ক্লাস করব। তাহলে 3 দিন 3 ঘন্টা ক্লাস হলে ইনশাল্লাহ আমাদের আর কন্টেন্ট পিছায়া পড়বে না। এইবার ইম্পর্টেন্ট কিছু কথাবার্তা, মনোযোগ দিয়ে এই কথাটুকু একটু কাইন্ডলি শুনবেন। নাম্বার 1, আমি কিন্তু আপনাদের সবগুলা ভিডিও ইউটিউব এবং গ্রুপ মিলে আপলোড করা শেষ। সো কেউ বলতে পারবেন না যে ভাইয়া প্রিভিয়াস লেকচার তো আমি পাই নাই। এভরি লেকচার ইজ প্রোভাইডেড। তাপগতিবিদ্যার সবগুলা ভিডিও ইউটিউবে দেওয়া আছে। তাপগতিবিদ্যার সবগুলা লেকচার স্লাইডের পিডিএফ করে গুগল ড্রাইভে দেওয়া আছে। আমি গুগল ড্রাইভের লিঙ্কটাও দিয়ে দিবেন এখানে। মানে আজকে আমি একটা ডক ফাইল ক্রিয়েট করে তাপগতিবিদ্যা এবং স্থির তড়িতের যা যা আমি পড়াইছি সব কিছুর রিসোর্সগুলা কোনটা কোথায় আছে সব আমি দিয়ে দিব। স্থির তড়িতের সবগুলা লেকচার এখানে অলরেডি আপলোড করে রাখছি আমি। সো স্থির তড়িৎ নিয়ে কোনো ঝামেলা নাই। তাপগতিবিদ্যার লিঙ্ক টিঙ্কে রিসোর্স আমি দিয়ে দিব। আপনাদের কাজ হচ্ছে ঠিক মতো পড়া। কেন পড়া? খুবই জরুরি ভিত্তিতে মাথায় রাখেন ভাইয়ারা। আপনাদের যখন এই যে এই ঝামেলাটা চলে যাবে, তারপর যখন খুলবে একসাথে সব দিকে একযোগে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে যাবে। সো এখন যদি আপনারা গাফলিতি করেন, আমি দেখতেছি আজকে ক্লাসে আছে 26 জন, সমস্যা নাই, ভিডিও পরে যদি দেখে নেন ঠিক আছে, সমস্যা হবে না। কিন্তু গ্রুপে মেম্বার আছে 80 জন, ভিডিও দেখতেছে 26 জন, এটা কিন্তু আমার কাছে ভালো লাগতেছে না। কেন ভালো লাগতেছে না? কারণ আমার কেন যেন মনে হচ্ছে আপনারা হয়তো বা কিছুটা পড়ালেখা কমায় দিয়েছেন। পড়ালেখা কমায়েন না, কপালে দুর্গতি আছে।
কারণ যে ধরাটা খাবেন পড়ালেখা এখন কমায় দিলে সেই ধরাটা কিন্তু কোনোভাবেই দূর করতে পারবেন না। সো আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে, যেহেতু এখন রেগুলারলি আমি সপ্তাহে 3 দিন আপনাদের সঙ্গে আসতেছি, 3 দিন আমি আপনাদেরকে পড়াচ্ছি, যতটুকুই পড়াচ্ছি অল্প অল্প করে আমি পড়াই এক এক দিন, কিন্তু সেই জিনিসটুকু ভালো মতো মাথায় নেন। এবং আমি ইনশাল্লাহ আপনাদের নেক্সট ক্লাসের আগে তাপ গতিবিদ্যা এবং স্থির তড়িতের যে ম্যাথমেটিক্সের শিট আছে, ম্যাথের শিট, প্র্যাকটিস শিট, সেটা আপলোড করে দিব। দেখবেন গ্রুপে যে ফাইলস সেগমেন্ট আছে, আমি ফাইল সেগমেন্টে আপলোড করব, পোস্ট আকারেও দিয়ে দিব, যাতে করে আপনারা ইজিলি খুঁজে পান। এখন আপনারা ঠিকমতো পড়ালেখা করেন। এবং আমি আপনাদেরকে বলছিলাম আমি পরীক্ষা নিতে শুরু করব। সো আমি ইনশাল্লাহ যে পরীক্ষার কথা বলছি, পরীক্ষা নিয়ে আমি মোটামুটি সলিউশন বের করে ফেলছি, কিভাবে পরীক্ষা নিব, কোন ফরম্যাটে পরীক্ষা নিব। আপনাদের একেবারে সৃজনশীল ফরম্যাটেই পরীক্ষা নিব। 2টা সৃজনশীল লিখতে হবে, একেবারে জ্ঞানমূলক অনুধাবনমূলকই লিখতে হবে, সঙ্গে ম্যাথও করতে হবে। এবং করে আমি কিভাবে আপনাদের কাছ থেকে খাতা দেখব সেটার ব্যবস্থা আমি আপনাদেরকে ইনশাল্লাহ বলে দিব নেক্সট ক্লাসে। সো আপনারা পড়তে থাকেন, প্রিপেয়ার্ড হইতে থাকেন, কারণ হচ্ছে আপনাদের সকল ম্যাটেরিয়ালস আপনাদেরকে দিয়ে দেওয়া আছে। ওকে। আর ফাইনালি আরেকটা জিনিস, সেটা হচ্ছে পেমেন্ট ইনস্ট্রাকশন। আমি আজকে ইনশাল্লাহ পেমেন্টের ইনস্ট্রাকশনটাই এই গ্রুপে দিয়ে দিব, এবং কারা কারা অলরেডি পে করছেন তাদের লিস্টটা আমি আপলোড করে দিব। যদি এরকম হয় কেউ পেমেন্ট করছেন কিন্তু লিস্টটা আপডেটেড হয় নাই, মানে অনলাইন ক্লাসের জন্য যে পেমেন্টটা, আমার মান্থলি পেমেন্ট হচ্ছে অনলাইন ক্লাসের জন্য 1200 টাকা করে। সো যারা যারা অলরেডি পে করে ফেলছেন, অনেকেই আছে পে করছেন, যারা পে করে ফেলছেন তাদের ওরিড হওয়ার কিছু নাই, তাদের লিস্ট আমি ইনশাল্লাহ আজকে রাতে আপলোড করে দিব যে এরা পে করছেন। কিন্তু এরকম যদি হয় কেউ একজন আমাকে টাকাটা পে করছেন কিন্তু লিস্টে তার নাম নাই, উনি অবশ্যই আমাকে মেসেঞ্জারে নক দিয়ে বলবেন যে ভাইয়া আমি পে করছি কিন্তু লিস্টে নাম আসে নাই। সেক্ষেত্রে আমি সেই অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নিব। এইবার যাদের পেমেন্ট রিলেটেড কোনো ঝামেলা আছে, সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন কথাগুলা। মানুষজনের অনেক রকম ঝামেলা থাকতেই পারে ভাইয়ারা, ঝামেলাটা থাকা দোষের কিছু না। লাইফ ইজ অল অ্যাবাউট চ্যালেঞ্জ, হার্ডশিপ। সো আমি অনেক চ্যালেঞ্জ পার হয়ে আসছি, আপনাদেরকে অনেক চ্যালেঞ্জ পার করতে হবে। এইটা নিয়ে বিন্দুমাত্র লজ্জা পাবেন না যে ভাইয়া আমি তো পে করতে পারতেছি না। বাট প্লিজ লেট মি নো, যারা পে করতে পারবেন না ডিউ টু ফাইন্যান্সিয়াল প্রবলেমস, কারো যদি কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে, আমার গ্রুপে কিছু বলতে হবে না, আমার মেসেঞ্জারে আপনি নক দিয়ে আমাকে জানান যে ভাইয়া আমি তো পে করতে পারছি না, আমি পরে পে করব, বা আমার ফাইন্যান্সিয়াল প্রবলেম চলতেছে, লেট মি নো প্লিজ। ইন দ্যাট কেস আমি যাদের প্রবলেম আছে ফাইন্যান্সিয়াল তাদেরকে আমি ক্লাস কন্টিনিউ করার সুযোগ দিব। কিন্তু আজকে থেকে 7 দিন পরে, 7 days আফটার, যারা পেও করবেন না আবার আমাকে জানাবেন না, যদি আপনার ইগো থাকে যে না ভাই আপনাকে আমি জানাবো না, ভাইয়া ইগোটা ছাড়েন। আমাকে যারা পে করবেন তারা তো পে করতেছেন, এখন কেউ যদি থাকেন যে ভাইয়া আমার এই মুহূর্তে পেমেন্ট করা সম্ভব না, আমার ফ্যামিলির অবস্থা ভালো না, আমি বারবার এই কথাটা বলতেছি যে কারো যদি ফাইন্যান্সিয়াল ট্রাবল থাকে উনি আমাকে জানান, আমি আপনাকে এমনিতেই পড়ার সুযোগ করে দিব। আমি চাই না আপনাদের কারো পড়ালেখা বন্ধ হোক, বাট প্লিজ লেট মি নো। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন ইনশাল্লাহ। আর আমি আজকে কমেন্ট সেকশনে কোনো প্রশ্ন দেখতেছি না, আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই পড়ানোর সময় আপনারা কমেন্টে প্রশ্নগুলো করে ফেলবেন। আমি কিন্তু এই যে বসে বসে কমেন্টগুলো পড়ি, কে কি কমেন্ট করতেছেন। সো আজকে শুধুমাত্র আকাশ XRZ উনি আমাকে সালাম দিছেন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আর কোনো মেসেজ নাই, কোশ্চেন নাই। তাহলে ধরে নিচ্ছি আপনারা সব ইনশাল্লাহ বুঝছেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।